দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে এখন বয়সের প্রায় ৭৭ বছর এই স্বাধীন দেশে তিনি পার করেছেন। এই বিজয়ের মাসে আপনাকে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ফজলুর রহমান। 1971 সালে আপনার বয়স ছিল 23 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন আপনি। তৎকালীন সময় কখন, কোন প্রেক্ষাপটে বা কোন দিন বা কার আহ্বানে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন? আমি 1969 সনের 14ই নভেম্বর থেকেই বিএলএফের সদস্য ছিলাম, বেঙ্গল লিবারেশন ফোর্স। আমি আমার বাম হাতের অনামিকার আঙ্গুলের রক্ত দিয়ে সিরাজুল আলম খানের কাছে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করব বলে শপথ গ্রহণ করেছিলাম। কাজে বিএলএফের সদস্য হিসাবে আমি জানতাম এদেশে আমাকে যুদ্ধ করতে হবে বাংলা এবং বাঙালির স্বাধীনতার জন্য। কাজে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমি কিশোরগঞ্জে 9ই মার্চ পতাকা উড়ালাম, 10ই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম, 11ই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। এবং সেই ইটনায় গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে, এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম। এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না, প্রায় 2 থেকে 250 ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে। 26শে মার্চ আমি গ্রামের বাড়িতে ছিলাম। ভোরবেলা আমি ইটনা আসার জন্য গোসল করতেছিলাম নদীতে নেমে, তখন আমাকে খবর দেওয়া হলো ইটনার থেকে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। রণাঙ্গনে যাদের সাথে আপনি যুদ্ধ করেছিলেন, অর্থাৎ সহযোদ্ধা হিসেবে আপনার নেতৃত্বে বা আপনি যার নেতৃত্বে ছিলেন, তাদের যদি নাম, তাদের কতজনকে আপনি হারিয়েছেন, কতজন এখন বেঁচে আছে, তাদের কি অবস্থা? যুদ্ধে হারিয়েছি মূলত আমার 3 জনের কথা খুব মনে পড়ে, 3 থেকে 5 জনের কথা খুব বেশি মনে পড়ে। এক হলো সিরাজ বীর বিক্রম, সে আমার আত্মীয় ছিল। শাসনার যুদ্ধে সে শহীদ হয়, শাসনা, জামালগঞ্জের শাসনা, সুনামগঞ্জে, তার কথা মনে পড়ে। হাতকুবলার দাগুর কথা মনে পড়ে। আমার জয়সিদ্ধি ইউনিয়নের সন্তান রহিম সিদ্দিকির কথা, আব্দুর রহিম সিদ্দিকির কথা আমার মনে পড়ে। এইরকম আরও অনেকের কথাই আমার মনে পড়ে আজকে, যাদেরকে আমি যুদ্ধের সময় দেখেছিলাম বা নিজে দস্তখত করে পাঠিয়েছিলাম। তার মধ্যে জগৎজ্যোতি দাস, বীর বিক্রম, এরকম অনেকের কথাই আজকে মনে পড়ে। আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম, ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম, সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা। সেই যুদ্ধে আমি মেজর মীর শৌকত আলীর নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি। পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল, আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে। 3 দিন এখানে যুদ্ধ করেছিলাম। সেটা ছিল 21, 22, 23শে জুন। সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ। তারপরে আমি ভিতরে আসি। সিলেট অঞ্চল থেকে আপনি আর কোন কোন অঞ্চলে বা কোন কোন এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমরা করিমগঞ্জ থানা, তারাইল থানা আমরা দখল করলাম, তাদের সমস্ত অস্ত্র নিলাম, তারাইল থানা মুক্ত করলাম, করিমগঞ্জ থানা মুক্ত করলাম। ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে। কিন্তু খুব সত্য করে বলতে হয়, আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যেত। ফজলু কমান্ডার আসিতেছে, এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না, কাজে সবাই পালিয়ে যেত। কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না। খালি একটা ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে, রাজাকাররা পালিয়ে গেছে। ওসিদেরকে ধরে আনছি, সিউদেরকে, তখন সিউ ছিল, তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে 10টা বেতের বাড়ি দিছি, জীবনে আর কোনোদিন থানায় আসবি না, ছেড়ে দিয়েছে। 1971 সালে 16 ডিসেম্বর আগ পর্যন্ত এমন কোনো ঘটনা আছে যেখানে গিয়ে মনে হচ্ছিল যে আর ফিরতে পারবেন না, অথবা আজকেই শেষ দিন আপনার জীবনে? আছে, মানে আমি আপনাকে বলি, এটা হলো 9ই ডিসেম্বর 1971 সাল। এইটা আমি বলি নাই আপনাকে। এটা হলো আমার কালনি কুশিয়ারার যুদ্ধ। মেঘনা যাকে বলে, পরবর্তী আজমিরগঞ্জটা একটা নদী, কালনি কুশিয়ারা হইয়া চাতলপাড়ের কাছে মেঘনায় আইসা পড়ছে। সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি 3টা স্টিমারে 179 জন পাক বাহিনী ছিল, মিলিশিয়া ছিল, রাজাকার ছিল, আমরা মাত্র 3 জন। এখনও আরেকজন জীবিত আছে। কয়েকদিন আগে আমার আরেক মুক্তিযোদ্ধা বন্ধু মারা গেছে। আমরা 3 জন, আমি, ফজলুর রহমান, আমার ডেপুটি কমান্ডার নিহারেন্দু দেবনাথ,
আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে। 3 জন আমরা যুদ্ধ করি, তাদের 2 জনের কাছে 2টা এলএমজি ছিল। স্টিমার আমরা আক্রমণ করি কালনি কুশিয়ারায় 2টা এলএমজির মাধ্যমে, আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল। আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে 2 দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইল, একদম মাস্টার ব্রিজ উড়ে গেল। শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে সারেন্ডার করলো। এটা ছিল আমার 9ই ডিসেম্বরের যুদ্ধ। পাক বাহিনী বুঝতে পারে নাই যে আমরা 3 জন, কারণ আমি 500 লোককে লাইং ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া, কাজে তারা আমাদের কাছে সারেন্ডার করছিল। আপনার বৃহত্তর কিশোরগঞ্জে বিশেষ করে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ আশপাশের কোন এলাকায় সেই সময়কার ছাত্রনেতা ছিলেন রাষ্ট্রপতি সাবেক আব্দুল হামিদ, তিনি কোথাও কোনো জায়গায় যুদ্ধ করেছেন বলে আপনি আপনার রণাঙ্গনের স্মৃতিতে পড়ে? মুক্তিযুদ্ধের সর্বক্ষণ সময়টা আব্দুল হামিদ সাহেব প্রথমে বালাটে ছিলেন, পরে তিনি শিলংয়ে ছিলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কথা যদি মিথ্যা হয় জীবনে রাজনীতি করব না। উনি মুক্তিযুদ্ধের সাথে ছিলেন, বিরোধী ছিলেন না, বর্ডারে ছিলেন, শিলংয়ে ছিলেন, বালাটে ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ রণাঙ্গনে গুলি কই হয়েছে উনি বলতেই পারবে না। মুক্তিযোদ্ধার লাশ কিভাবে কবর হয়েছে এই কথাগুলো উনি বলতে পারবে, এটা আমি পারবো। উনি তো ট্রেনিংয়ে দেয় নাই, ট্রেনিংয়ে যান নাই বলেই প্রথমে উনাকেই মুজিব বাহিনীর কিশোরগঞ্জে লিডার বানানো হয়েছিল। উনাকে বাদ দিয়ে পরে আমাকে লিডার বানায় ভিতরে পাঠানো, আমি ডেপুটি লিডার ছিলাম। কিন্তু উনি যেহেতু কোনো ট্রেনিংয়ে যান নাই, উনি এখনও জীবিত আছে, ওনাকে জিজ্ঞাসা করেন, উনি কোনো ট্রেনিংয়ে যান নাই, তো ট্রেনিংয়ে না গেলে উনি যুদ্ধ করবেন কী করে? কাজে উনি কোনো না, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা দূরের কথা, কোনো মুক্তিযোদ্ধাই উনি না। উনি কিন্তু দেশে আইছে 10ই জানুয়ারি ঢুকছে, তখন সারা বাংলাদেশে যেদিন বঙ্গবন্ধু দেশে আসলো ওই দিন আব্দুল হামিদ সাহেব দেশে আসলো। 16 ডিসেম্বরের পরে, বিজয়ের পরে আপনি কি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছিলেন না এলাকায় গিয়েছিলেন, না কিভাবে কি করেছিলেন তখন? মানুষ যখন আনন্দ করছিল সন্ধ্যার সময়, আমি তখন ওই কালনি কুশিয়ারের পাড়ে বসে কাঁদছিলাম, কারণ আমার মনে হচ্ছিল বড় অসময়ে সন্তান প্রসব হয়েছে, এই সন্তানটা সঠিকভাবে বাঁচবে কিনা। তারপরেও স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছে, আমি আনন্দ চিত্তে সেটাকে মেনে নিয়েছি পরবর্তী সময়ে। কিন্তু আমি যে কারণে যুদ্ধ করেছিলাম সেই কারণটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমার কাছে মনে হয় বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 12ই জানুয়ারি উনি প্রধানমন্ত্রী না হইলেই হয়তো বা ভালো হইতো। আমার কাছে এটা তখনও মনে হয়েছে, এখনও মনে হয়। উনি আরও 6 মাস দেখতে পারতেন। তাজউদ্দিন সৈয়দ নজরুল সরকারকে বলতে পারতেন, তোমরা চালাও, আমি দেশটা ঘুরে আগে দেখি। আমি আগে দেশটা ঘুরে দেখি এই দেশে কত মানুষের জীবন গেছে, কত রক্তপাত হয়েছে, কত বাড়িঘর পুরে সরকার হয়েছে, কত পিতা সন্তান হারা হয়েছে, কত মা ইজ্জত দিছে। আমি দেশটা ঘুরে দেখে আইসা তোমাদের সাথে আমি পরামর্শ করে যা করার করব। কিন্তু 10ই জানুয়ারি আইসা উনি রাষ্ট্রপতি সিস্টেমের অকরিয়া 11ই জানুয়ারি ওইটাকে অর্ডিন্যান্সের মাধ্যমে স্থগিত করে 12ই জানুয়ারি পার্লামেন্টে ফর্ম অফ গভর্নমেন্টে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন এবং আবু সাইদ চৌধুরীকে উনি রাষ্ট্রপতি বানাইলেন। বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে ইতিহাস তারা যা প্রচার করেছে সেটির মূল্যায়ন আপনি কিভাবে করেন? আমি হাসিনাকে এটাকে আওয়ামী লীগ সরকার বললে অধিক বলা হবে। এটা হলো হাসিনা লীগের সরকার, হাসিনা এবং হাইব্রিড। আমার বক্তব্যে বলতাম যে আওয়ামী লীগের মন্ত্রিসভা, হাসিনার মন্ত্রিসভায় 3.5 জন মুক্তিযোদ্ধা আছে। ওবায়দুল কাদের হলো রাজাকার পরিবারের লোক। যখন তারা নভেম্বর মাসে বুঝতে পারছে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন ওবায়দুল কাদের বা তাদের পরিবার বুদ্ধি করে ওবায়দুল কাদেরকে একটা অস্ত্র আনে মুক্তিযোদ্ধা হিসাবে দেখানোর জন্য তাকে মুক্তিযোদ্ধা বানাইছিল। ওটা হলো আধা মুক্তিযোদ্ধা, এটা আমি বলি না, এটা বলছে তার যে কমান্ডার ছিল নোয়াখালী, তার নাম হইল মাহমুদুর রহমান বেলায়েত। হাসিনার সরকার যা করছে এইটার ক্ষমা করা উচিত না, এটার বিচার হওয়া উচিত 15 বছরে। 1 নম্বর, হাসিনা যে সর্বনাশটা করছে, এদেশের মানুষকে গণহত্যা করছে রাজনীতির ক্ষেত্রে। 3টা ইলেকশন 2014, 2018, 2024, 36 বছর যে মানুষটার বয়স হয়েছে সে একটা ভোট দিতে পারে নাই। এমনকি লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যান মার্কা দিয়ে ভোট করছে, এরপরে মেয়র, জেলা পরিষদ, এই যে ভোটগুলা করছে সেইখানেও একটা মানুষ ভোট দিতে পারে নাই। দ্বিতীয় সর্বনাশ করছে বাংলাদেশটাকে তার লোকজন, এই যে সালমান রহমানদের নেতৃত্বে, এই যে শাহ আলম সুবানদের নেতৃত্বে, সামিট গ্রুপের নেতৃত্বে, এইরকম কিছু চোর ডাকাত বদমাইশদের নেতৃত্বে, যারা লুটেরাদের নেতৃত্বে দেশটাকে লুট করছে। আমরা দেখলাম প্রায় 50 লক্ষ কোটি টাকা হাসিনার আমলে এই দেশ থেকে চলে গেছে বাইরে। 3 হইল মানুষকে গুম করেছে, ইলিয়াস আলী সহ যাদেরকে গুম করেছে শত শত মানুষ।
এটা পৃথিবীতে হওয়া উচিত না কোনো গণতন্ত্রের নামে। হাজার হাজার মামলা দিছে, লাখ লাখ মানুষকে দৌড়াইছে। বিএনপির 25,000 30,000 কর্মী এক এক সময় জেলখানায় গেছে, অন্য দলেরও গেছে। এত বড় অত্যাচার কোনো দেশে কোনো সরকার মানুষের উপরে গণতন্ত্রের নামে করে নাই। এবং সর্বশেষ যেটা করছে 5ই জুলাই থেকে 5ই আগস্ট রক্তের সাগর সৃষ্টি করছে। এবং আমি বারবার বলছি, যে স্বৈরাচার, যে ফ্যাসিস্ট রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়, তার সিংহাসন রক্তের সাগরে ডুবে যাবে। এই হাসিনা, থামেন, আপনি আর আগায়েন না। আমি কতবার বলছি, আর আগায়েন না। আপনি ডুববেন, আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং শেষ পর্যন্ত দেশটাকে ডুবাবেন। এই উবায়দুল কাদের রাজাকারের বাচ্চা, তুই কখন কোথায় থাকবে মানুষ জানতে পারবে না। আমি আপনাকে জিজ্ঞাসা, উবায়দুল কাদের কোথায় আছে আপনি বলেন, কে কোথায় আছে? কোথায় রে তোরা? এই হারামজাদারা, বঙ্গবন্ধুর মাথার মাঝে যে প্রস্রাব করলো, এই রাজাকারের বাচ্চারা কোথায় ছিল? এরা কিসের হাসিনা সরকার আর মুক্তিযুদ্ধ? কি বলেন আপনারা? বঙ্গবন্ধুর মাথার মাঝে প্রস্রাব করছে, একটা লোক তো বললো না যে ইয়েস আমার আগে মার, আমি আত্মহত্যা করবো, বা বঙ্গবন্ধুর ওইটা ফিরাইতে পারে নাই। রাজাকারের বাচ্চারা যে বঙ্গবন্ধুর মাথার মাঝে প্রস্রাব করছে আমাদের ভুলের জন্য, আমরা আত্মহত্যা করলাম, করলি না তো? এটারে কিসের সরকার? এটা তো ইট ইজ নট এ গভর্নমেন্ট, এটা তো লুটেরাদের একটা সরকার। এটাকে আপনি কি বলেন? আমি তো এদের কোনো ওই যে হাসিনা এবং মন্ত্রিসভা, আমি বলছি এই শেখ হাসিনা, 1 উবায়দুল কাদের, 2 আসাদুজ্জামান কামাল, 3 আনিসুল হক, 4 নৌফেল, এই 4টারে আগে মন্ত্রিসভার থেকে বিতাড়িত করেন। তারপরে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে হাত জোর করে দাঁড়ায় বলেন আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করেন। এখন পর্যন্ত ক্ষমা চাইছে? আপনি ছাত্র অবস্থায় যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। বিজয়ের মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান আপনি অ্যাডভোকেট ফজলুর রহমান রাজনীতি করছেন এবং আগামীতে 1971 সালের মূল চেতনা, মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনার ভূমিকা নিশ্চয়ই আরও দৃঢ় হবে। সেই প্রত্যাশা রেখে আজ আপনাকে ধন্যবাদ জানিয়ে 71-এর রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতিকেও আমার সালাম, বাংলাদেশের মানুষকে আমার সালাম।